দ্বাদশ শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটির আজকে দেখো নামকরণের সার্থকতা সহ বিষয়বস্তু আলোচনা করছি। তাই এর আগে তোমাদের একটি গল্প প্রশ্ন সহ আলোচনা সম্পূর্ণ হয়েছিল। তা দেখো আজকে কবিতাটার নামকরণ তোমাদের কাছে তুলে ধরছি। তাই কবিতাটা তোমাদের দেখে মনে হবে যে আকারে ছোট, খুব সহজেই এর বিষয়বস্তুটা তোমরা অবগত হয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু তোমাদের আগে বুঝে নিতে হবে কবি কবিতাটাকে কীভাবে উপস্থাপন করছেন। তাই এখানে নামকরণ সার্থকতার মূলত আমাদের আগে জানতে হবে যে যে কোনো বিষয়ের আমরা দেখি যে কোনো রচনার, সেটা গদ্য হোক পদ্য হোক, সেখানে চরিত্র বা ঘটনা বা যে কোনো একটা তাৎপর্যমণ্ডিত দিক নিয়ে সাধারণত নামকরণটাকে তুলে ধরা হয়। এখানে কোনো চরিত্র বা ঘটনা নয়, এখানে সম্পূর্ণরূপে তাৎপর্যমূলক একটি দিক বা ব্যঞ্জনাধর্মী একটি দিক কবি কবিতার মধ্যে উপস্থাপন করতে চেয়েছেন। সেটা আমরা বুঝে গেলে এখানে সত্যি কিন্তু তোমাদের এই ছোট্ট পরিসরের মধ্যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াই অসম্ভব থাকবে না। তা কবিতাটা কবির জীবনের এক প্রকার বলা চলে অন্তিম পর্বে লেখা কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা তিনি লিখেছিলেন 1941 সালের 13ই মেতে, এবং এটি যখন রচনা করেছিলেন তখন তিনি ছিলেন শান্তিনিকেতনে। এই কাব্যগ্রন্থটা কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। তা যখন তিনি একদম জীবনের অন্তিম পর্বে উপনীত হয়েছেন, তখন স্বাভাবিকভাবেই তার কাছে মৃত্যু সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা জাগ্রত হয়েছে, বা জীবন সম্পর্কে যে দার্শনিক বোধ জাগ্রত হয়েছিল, সেদিক থেকেই কিন্তু এই কবিতার উপস্থাপনা। দেখো কবিতাটা আগে আমরা একবার পড়ে নিই। রূপনারায়ণের কূলে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। দেখো জেগে শব্দটার ওপর আমি একটু গুরুত্ব দেব। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন নয় কথাটাও তোমরা একটু গুরুত্ব দাও। রক্তের অক্ষরে দেখিলাম। দেখো এই প্রথম 4টে লাইনের মধ্যে একটি বিষয়। তারপরে দেখো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাহলে এই বঞ্চনা পর্যন্ত রক্তের থেকে এই অংশটা আর একটা বিষয় উপস্থাপিত হয়েছে। এরপরে শেষের 3 লাইন, মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে শেষ 3টে লাইনে জীবনের মানে পরিণতি কী, জীবনের ধারাবাহিকতা কী, সেটা উপস্থাপিত হয়েছে। তাই এখানে দেখো পুরো কবিতাটার মধ্যে যে বিষয়বস্তু তুলে ধরেছেন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার দার্শনিক বোধ থেকেই উপস্থাপিত করছেন। তাহলে এখানে আমরা বলবো যে জেগে ওঠা স্বপ্ন নয়, মানেই নিদ্রা আর জাগরণের একটা বৈপরীত্যমূলক দিক রয়েছে। আমাদের জীবনটা কেমন, আমাদের জগৎটা কেমন, সেটা কিন্তু আমরা নিদ্রা বা স্বপ্ন বা কুহেলিকা দিয়ে বিচার করতে পারি না। এটা সম্পূর্ণরূপে দিনের আলোর মতো পরিষ্কার একটা অনুভূতি নিয়ে আমাদের অনুভব করতে হয়। তা কবিও কিন্তু সেটাই এই কবিতায় বলতে চাইছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই রূপনারায়ণের কূলে, মানে এই সমগ্র রূপনারায়ণের কূল বলতে এই সমগ্র বিশ্ব চরাচরকেই তিনি বুঝিয়েছেন তার কূলভূমিতে বা তার তীরভূমিতে। তিনি এই পৃথিবীকে রূপময় সুন্দর হিসেবেই অনুভব করেছেন। জগৎটা স্বপ্নময় নয়, এটাকে তিনি সম্পূর্ণরূপে একটা বিশাল সৌন্দর্যের সম্ভার বলেই মনে করছেন। এরপর দেখো যে কবিতার প্রেক্ষাপটে কবি নিয়ে আসছেন রাত্রি আর দিনের, ঘুম ও জাগরণের একটা বৈপরীত্যমূলক ভাবনা। সেখানে তিনি বলতে চাইছেন যে রাত্রি বা রাত্রিকালীন ঘুম, স্বপ্ন, কুহেলিকার যে আচ্ছন্নতা, সেটা অপসারিত হলেই কিন্তু কবির বুদ্ধিতে সত্য, বা সেই সত্য যতই কঠোর হোক না কেন, তার রূপটা প্রকাশিত হয়।
সেটাই হচ্ছে রূপ নারায়ণের কুলে জেগে ওঠা কবির কাছে। কবি তখনই বুঝছেন যে জগৎটা স্বপ্ন নয়। তাহলে সেই জেগে ওঠার মধ্য দিয়ে কবি এবারে কি উপলব্ধি করছেন? না, কবি বুঝতে পারছেন যে বাস্তব জগতের দুঃখ, আঘাত, যন্ত্রণা, যে রক্তের অক্ষর বলতে আর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় মধ্য দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। যতই তিনি দুঃখ, আঘাত, যন্ত্রণা, প্রতিকূলতা যা পেয়েছেন, তিনি তার মধ্য দিয়ে প্রকৃত জীবনকেই খুঁজে পেয়েছেন। তিনি আপনার রূপ অনুভব করলেন, অর্থাৎ তিনি প্রকৃত জীবনকেই অনুভব করলেন বা দেখতে পেলেন। জীবন তাকে বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে সমস্ত রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, এবং তাকে তিনি কঠোর ও কঠিন, সেই সত্যকে তিনি কঠোর ও কঠিন হিসেবেই উপলব্ধি করেছেন। কিন্তু তাকেই তিনি গ্রহণ করেছেন, ভালোবেসেছেন। কেন? না, এই সত্য যতই কঠোর আর কঠিন হোক না কেন, তা কখনোই কোনোভাবে বঞ্চনা করে না, অর্থাৎ কখনোই কোনোভাবে ঠকায় না, কখনোই কোনোভাবে শঠতা করে না আমাদের সঙ্গে। তা এর পরের অংশে মূলত এখানে বোঝাতে চাইছেন যে জীবনটা হচ্ছে আমাদের এক তপস্যা। কিসের তপস্যা? না, মৃত্যু পর্যন্ত এটা দুঃখেরই তপস্যা। সত্যের যে দারুণ মূল্য, সেটা লাভ করবার জন্যই এই দুঃখের তপস্যা আমৃত্যু আমাদের করে যেতে হয়। এবং যখন মৃত্যু জীবনে উপনীত হয়, তখন আমরা সারা জীবনে যা কিছু লাভ করেছি, পেয়েছি, সেই সমস্ত কিছু চুকিয়ে দিয়ে যেতে হয়, মিটিয়ে দিয়ে যেতে হয়। সেখানেই আমাদের সমস্ত দেনা শোধ হয়। তাহলে কবিতার এই পরিসরের মধ্য দিয়ে কবি জীবনের যে জগৎ জীবনের এক চরম সত্য দিককে উপনীত করেছেন, যেটা কবি এই রূপনারায়ণের কূলে দাঁড়িয়েই অনুভব করেছেন। কবি এখানে রূপনারায়ণ বলতে একটি নদী বা একটা প্রবাহকেই উপস্থাপিত করেছেন, কিন্তু শুধুমাত্র একটি নদী নয়, এই নদীর অন্তরালে একটা বিশেষ তাৎপর্যমণ্ডিত দিক ফুটে উঠেছে কবিতার সমগ্র বিষয়বস্তুর মধ্য দিয়ে। এখানে কবি কি বলতে চাইছেন? না, আমাদের নদী যেমন প্রবহমান, তেমনি চলমান আমরা একে অবস্থায় দেখি, চলমান অবস্থাতেই দেখি, প্রবহমান অবস্থায় দেখি, তেমনি আমাদের জীবন প্রবাহ সদা সচল। নদীর যেমন একটি কূল থাকে, একটা তীরভূমি থাকে, সেখানে যেমন আমরা দণ্ডায়মান হয়ে নদীর প্রকৃতি বা তার তীরভূমির প্রকৃতি উভয় দিক পর্যবেক্ষণ করতে পারি, এবং উভয় দিকের সৌন্দর্য সম্পর্কে একটা আমাদের অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয়। কবিও তেমনি ঠিক জীবনের আমাদের যে এই প্রবহমান জগৎ জীবন, তার এক কিনারায় দাঁড়িয়েছেন, যেটা জীবলোকের প্রবাহ থেকে একটা স্বতন্ত্র অবস্থান, যেটা যে স্থানে দাঁড়িয়ে কবি জীবনকে অনুভব করেছেন তার দৃষ্টিভঙ্গি দিয়ে, এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে যেভাবে অনুভব করেছেন সেটাই কিন্তু সত্য, সেটাই কিন্তু বাস্তব, যেটা যতটাই কঠিন বা কঠোর হোক না কেন। তাই এভাবে এখানে একটা নদী এবং তার কূল প্রতিকায়িত হয়েছে। রূপনারায়ণের কূল এভাবেই কবিতার মধ্যে প্রতিকায়িত হয়েছে। প্রতীকী এই নদীর তীরে কবি অবস্থান করছেন বলেই জীব জগতের প্রকৃত রূপ চিত্রণ তার চোখের সামনে ফুটে উঠছে এবং কবি কবিতায় আমাদের কাছে উপস্থাপন করছেন। তা সেদিক থেকে আমরা বলতে পারি রূপনারায়ণের কূলে এই নামটি কিন্তু যথার্থ হয়েছে এবং সঙ্গত হয়েছে এবং সার্থক হয়েছে। তাই এভাবেই আমরা কবিতাটার বিষয়বস্তু সহ নামকরণের সার্থকতা একটু পরিষ্কারভাবে মাথায় রাখব। তবে আমরা কবিতার যেখান থেকে যা লাইন ধরেই প্রশ্ন থাকুক না কেন, উত্তর দিতে কিন্তু আমাদের কোথাও বাধা সৃষ্টি হবে না। তাহলে তোমরা এই বিষয়বস্তুটাই আজকের এই পর্বে অনুশীলন করো।